আসসালামু আলাইকুম। তোমাদের যাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি খারাপ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, তোমরা যারা টেনশন করতেছো যে সাধারণ জ্ঞানে ভালো করতে পারবা কিনা, তোমাদের জন্য আমি একটা স্লাইড রেডি করেছি। এইখানে তোমাদের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট মানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে তোমাদের দিয়েছি, যেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো। তুমি যদি এই ক্লাসটা শেষ পর্যন্ত করো, এই প্রশ্নগুলো শেষ পর্যন্ত তুমি দেখো, তোমার মুখস্থ রাখতে হবে এমন না, তুমি জাস্ট মানে দেখবা, একটু মাথায় রাখার চেষ্টা করবা অপশনগুলো, যাতে পরীক্ষায় তোমার মনে পড়ে, যাদের প্রস্তুতি একদমই খারাপ। আর আমি আগে একটা ক্লাস দিয়েছি, তোমার ওইটা হচ্ছে তোমার সাম্প্রতিকের উপরে 14 মিনিটের একটি ক্লাস। খুব ছোট একটা ক্লাসে আমি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক গুলো তুলে ধরেছি। ওই ক্লাসটা যদি করো, এখানেও কিছু সাম্প্রতিক বিষয় আছে, এইটা যদি করো আর তোমার প্রস্তুতি মোটামুটি ভালো থাকবে। মানে একেবারে তুমি যে ভয় পাচ্ছিলে, তোমার সে ভয়টা কাজ করবে না। এখান থেকে ইনশাআল্লাহ তুমি অনেকগুলো প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পাবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল তোমার মুর্শিদাবাদে। বাংলার প্রাচীন কি নগর? কর্ণ সুবর্ণ এর অবস্থান কোথায় ছিল? মুর্শিদাবাদে। তুমি এটা টেকনিকে মনে রাখতে পারো, দেখো কর্ণের উপরেও রেফ আছে, সুবর্ণের উপরেও, এই যে মধ্যাহ্নর উপরেও রেফ আছে, তোমার হচ্ছে এই মুর্শিদাবাদে তালবস্যরের উপরে রেপ আছে। এই একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারো, বা তুমি হচ্ছে মুখস্থ রাখতে পারো বা মাথায় রাখতে পারো। মার্চন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? সেটা হচ্ছে সপ্তম এবং অষ্টম শতক। কোন সময়কাল মার্চন্যায়? সপ্তম এবং অষ্টম শতক, সপ্তম ও অষ্টম শতক। এরপরে দেখো, নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? সেটা হচ্ছে তোমার পাল বংশ। প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে পাল বংশ। তারপরে দেখো, বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন বখতিয়ার খলজি। তারপরে দেখো, বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন হচ্ছে লক্ষণ সেন। কে ছিলেন সেন বংশের শেষ শাসনকর্তা? তিনি ছিলেন হচ্ছে লক্ষণ সেন। এবার দেখো, ভারতবর্ষে সর্বপ্রথম কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? ভারতবর্ষে সর্বপ্রথম কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে তোমার মোহাম্মদ ঘুরি। তারপরে দেখো, এটা স্লাইডে দুবার চলে এসেছে। ভারতের প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন কে? সেটা হচ্ছে মুহাম্মদ বিন কাসিম। প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন কে? মুহাম্মদ বিন কাসিম। আরবরা সিন্ধু আক্রমণ করে 712 খ্রিস্টাব্দে। আরবরা সিন্ধু আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? সেটা হচ্ছে তোমার আলাউদ্দিন খিলজি প্রথম দক্ষিণ ভারত জয় করেন। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? ইলতুৎমিশ। এরপরে দেখো, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ প্রকৃত তোমার প্রতিষ্ঠাতা। আর যদি বলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, তাইলে হবে তোমার হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা হয় তোমার হচ্ছে ত্রয়োদশ শতকে। স্থায়ী মুসলিম শাসনের সূচনা হয় ত্রয়োদশ শতকে। এবার দেখো, বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? সেটা হচ্ছে আমির খসরুকে। বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? আমির খসরুকে। রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য? রক্তপাত ও কঠোর নীতি হচ্ছে তোমার গিয়াসউদ্দিন বলবনের শাসনের বৈশিষ্ট্য। রক্তপাত ও কঠোর নীতি গিয়াসউদ্দিন কার শাসনের বৈশিষ্ট্য? গিয়াসউদ্দিন বলবনের। দিল্লি সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারীকে? তিনি হচ্ছে সুলতান রাজিয়া। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী, তিনি হচ্ছেন সুলতান রাজিয়া। বাংলা ভাষা সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? সেটা হচ্ছে তোমার আলাউদ্দিন হোসেন শাহ। সেটা কি? আলাউদ্দিন হোসেন শাহের আমলে বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল। আলাউদ্দিন হোসেন শাহ। মনে রাখবা নামগুলো একটু।
নিম্নের মুঘল সম্রাটের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? সেটা হচ্ছে বাবর প্রথম আত্মজীবনী লিখেছিলেন। বাবরি মসজিদ ভারতের কোন শহরে অবস্থিত? সেটা হচ্ছে অযোধ্যায় অবস্থিত। কোন প্রদেশে যদি বলে উত্তরপ্রদেশে। আর কোন শহরে অবস্থিত? অযোধ্যায় অবস্থিত। গ উত্তর। ভারতে যে সম্রাটকে আলমগীর বলা হতো সেটা হচ্ছে আওরঙ্গজেব। আতে আলমগীর, আতে আওরঙ্গজেব, এটা মনে থাকবে। ভারতে কোন সম্রাটকে আলমগীর বলা হতো? সেটা হচ্ছে আওরঙ্গজেব। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়? সেটা হচ্ছে তোমার আকবর আর হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। ঢাকা শহর প্রতিষ্ঠা করেন ইসলাম খান। ঢাকা শহর প্রতিষ্ঠা করেন ইসলাম খান। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবা বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছেন? সেটা হচ্ছে তোমার হচ্ছে হুমায়ুন। হুমায়ুন বাংলাকে জান্নাতুল সুবা বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছেন। তাহলে বাংলাকে জান্নাতুল সুবা বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছেন কে? হুমায়ুন। ঢাকা শহরের গোড়াপত্তন হয় তোমার হচ্ছে মুঘল আমলে। ঢাকা শহরের গোড়াপত্তন হয় কখন? মুঘল আমলে। বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার আকবর। কে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা? আকবর। বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন হচ্ছে মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। সিরাজউদ্দৌলা প্রকৃত নাম কি ছিল? সিরাজউদ্দৌলার প্রকৃত নাম ছিল তোমার হচ্ছে মির্জা মোহাম্মদ। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে? সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে শুরু হয়েছে। কবুলিয়াত ও পাট্টাপতার প্রবর্তক কে? কবুলিয়াত ও পাট্টাপতার প্রবর্তক হচ্ছে তোমার শের শাহ। কবুলিয়াত ও পাট্টাপতার প্রবর্তক হচ্ছে শের শাহ। বারো ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের? এটা হচ্ছে তোমার মুঘল আমলের জমিদারদের বলা হতো। কোন আমলের বলা হতো জমিদারদের? মুঘল আমলের। বারো ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারের? সেটা হচ্ছে মুঘল আমলের। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলা এসেছিলেন? ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথমে বাংলা এসেছিলেন। কারা এসেছিলেন প্রথমে? পর্তুগিজরা বাংলা এসেছিলেন। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতাকে? জব চার্নক। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতাকে? জব চার্নক। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? বিলুপ্ত হয় তোমার রামমোহন রায়ের উদ্যোগে। আর সতীদাহ প্রথা আইন পাশ করেন যদি বলে তোমাকে, তাহলে তুমি বলবা হচ্ছে লর্ড বেন্টিং। তাহলে বিলুপ্ত হয় কার উদ্যোগে বা সহযোগিতা করেন কে? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। আর আইন আহ, পাশ করেন সতীদাহ প্রথা রোধকরণ আইন পাশ করেন কে? সেটা হচ্ছে লর্ড বেন্টিং। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে কোন ব্যবস্থা চালু করেন? সেটা হচ্ছে লর্ড ক্যানিং পুলিশ ব্যবস্থা চালু করেন। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা এটা তো পুলিশ ব্যবস্থা। দুইবার চলে এসেছে। উপমহাদেশে বিভক্তির সময় ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? উপমহাদেশ যখন বিভক্ত হয় তখন ভারতবর্ষের ভাইসরয় ছিলেন তোমার হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। 1947 সালে যখন উপমহাদেশ বিভক্তি হয় সেই সময় ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। সত্য বিলোপ নীতি আরোপ করেন কে? সত্য বিলোপ নীতি আরোপ করেন তোমার হচ্ছে লর্ড ডালহৌসি। কে আরোপ করেন? লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতি। ভারতে সর্বপ্রথম কার উদ্যোগে রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? সেটা হচ্ছে তোমার লর্ড ডালহৌসি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কি? ব্রিটিশ যে শাসনের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম যে বিদ্রোহটি ছিল সেটা হচ্ছে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল। বঙ্গভঙ্গের ফলে দুইটা নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল। একটা হচ্ছে পূর্ববঙ্গ ও আর একটা হচ্ছে আসাম। বঙ্গভঙ্গের ফলে নতুন দুটি প্রদেশ সৃষ্টি হয়েছিল। একটা হচ্ছে পূর্ববঙ্গ আর একটা হচ্ছে আসাম। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে নুরুল আমিন। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? সেটা হচ্ছে নুরুল আমিন। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে তোমার 17ই নভেম্বর 1999 সালে। সেটা কত নভেম্বর? 17ই নভেম্বর 1999 সালে। 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাক নাম কি ছিল? সেটা ছিল তোমার হচ্ছে আবাই। তাহলে শহীদ আবুল বরকতের ডাক নাম কি ছিল? ছিল হচ্ছে আবাই।
মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত? এটা হচ্ছে তোমার তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। তারপরে সেক্টর নম্বর 3 এর সেক্টর কমান্ডার কে ছিলেন? সেক্টর নম্বর 3 এর সেক্টর কমান্ডার ছিলেন মেজর এন এম নুরুজ্জামান। তোমার হচ্ছে 1 নম্বর সেক্টরে কে ছিল? 1 নম্বর সেক্টরে ছিল তোমার জিয়াউর রহমান রফিকুল ইসলাম। 2 নম্বরের সেক্টরে ছিল তোমার হচ্ছে যেমন খালেদ মোশাররফ, এটিএম হায়দার। 3 নম্বরে ছিল তোমার হচ্ছে এই যে নুরুজ্জামান। তারপরে শফিউল্লাহ ছিল 3 নম্বর সেক্টরে। 4 নম্বরে ছিল সিআর দত্ত বা চিত্তরঞ্জন দত্ত। 5 নম্বরে ছিল তোমার হচ্ছে শওকত আলী। 6 নম্বরে ছিল হচ্ছে বাশার। 7 নম্বরে ছিল তোমার হচ্ছে কাজী নুরুজ্জামান। যদি কাজী নুরুজ্জামান থাকে তাহলে কিন্তু 7 নম্বর সেক্টর, আর এএনএম নুরুজ্জামান থাকলে 3 নম্বর সেক্টর। 8 নম্বরের সেক্টরে তোমার যেমন ছিল হচ্ছে ওসমান, তারপরে হচ্ছে মঞ্জুর। 9 নম্বরের সেক্টরে ছিল যেমন জলিল। 10 নম্বরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। আর 11 নম্বর সেক্টরে ছিল আবু তাহের। তো এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। আর সেক্টর, মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ কোন সেক্টরে ছিল? ময়মনসিংহ ছিল 11 নম্বর সেক্টরে। 1 নম্বর সেক্টরে ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। 2 নম্বরে ছিল ঢাকা, কুমিল্লা, নোয়াখালী। তারপরে 3 নম্বরে ছিল তোমার ঢাকা জেলার কিছু অংশ বিশেষ, তোমার হচ্ছে হবিগঞ্জ, কিশোরগঞ্জ। 4 নম্বরে তোমার ছিল 4 আর 5 কে সিলেট জেলাকে বিভাগকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। 4 আর 5 সিলেটের উত্তর পূর্বাঞ্চল আর সিলেটের দক্ষিণ পূর্বাঞ্চল। 6 নম্বরের সেক্টরের মধ্যে ছিল যেমন তোমার রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এই এলাকাগুলো। 7 নম্বরে ছিল তোমার বগুড়া, নওগাঁ, পাবনা, রাজশাহী এই অঞ্চলগুলো। 8 নম্বরে তোমার ছিল যেমন হচ্ছে যশোর, চুয়াডাঙ্গা, ফরিদপুর এই অঞ্চলগুলো। 9 নম্বরে ছিল খুলনা জেলার কিছু অংশ। আহ বরিশাল। 10 নম্বরে তোমার কোনো ছিল নো সেক্টর 10 নম্বরে। আর 11 ছিল তোমার ময়মনসিংহ আর টাঙ্গাইল। তো এই তো মোটামুটি সেক্টর গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, সেক্টর থেকে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়। এরপরে দেখি, কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? কনসার্ট ফর বাংলাদেশ তোমার অনুষ্ঠিত হচ্ছে নিউ ইয়র্কে। কোথায় অনুষ্ঠিত হয় কনসার্ট ফর বাংলাদেশ? এটা অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে। এখানে অ্যান্সার দিতে ভুলে গিয়েছি, এটা হবে কি নিউ ইয়র্কে। জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পন্ন কতটি দেশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল? এটা হচ্ছে 2টি দেশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। বাংলাদেশকে কে প্রথম স্বীকৃতি দানকারী? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? সেটা হচ্ছে তোমার ভুটান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। আর দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভারত। একই দিনে দেয়, কিন্তু ভুটান কয়েক ঘন্টা আগে তোমার স্বীকৃতি দেয়। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? সেটা হচ্ছে যশোর ও সিলেট এলাকা। আর সর্বশেষ শত্রু মুক্ত হয় সেটা হচ্ছে ঢাকা। কোন দুটি দেশের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? সেটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। বীর মুক্তিযোদ্ধা কাকুন বিবি কোন সম্প্রদায়ের? তিনি হচ্ছে খাসিয়া সম্প্রদায়ের। কাকুন বিবি কোন সম্প্রদায়ের? তিনি হচ্ছে খাসিয়া সম্প্রদায়ের। কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেটি নামে পরিচিত? সেটা সেটা হচ্ছে কাকুন বিবি। কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেটি নামে পরিচিত? সেটা হচ্ছে কাকুন বিবি। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ যুদ্ধ করেন হচ্ছে 8 নম্বর সেক্টরে। কত নম্বর? 8 নম্বর সেক্টরে। এটা এটা টেকনিক দিয়ে মনে রাখা যায় যে আর হাজারো মোমের নূর জ্বলবে না, একটা টেকনিক আছে। তুমি চাইলে দেখে নিতে পারো টেকনিকটা। আর হাজারো মোমের নূর জ্বলবে না। আর তোমার হচ্ছে সিকোয়েন্স আছে একটা যে 2 4 7 10 2 0 8, এই সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি মিলাও ওইটা তোমার হচ্ছে এই যে এই সেক্টর গুলো মনে রাখা যায় এই টেকনিক দিয়ে। এটা তুমি যদি চাও আমি দিয়ে দেবো নি। আমার আমার আমি করাইছিলাম। তারপরে দেখো, সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি সুরারোপণ করেন। এটা হচ্ছে অ্যালেন গ্রিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ। সেপ্টেম্বর ও যশোর রোড তোমার হচ্ছে সুরারোপণ করেন কে? সেটা হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। এরপরে দেখো, কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? এটা হচ্ছে ইরাক। কোন আরব দেশ? ইরাক। ইরান নয় কিন্তু, ইরাক। আরব দেশদের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ? ইউরোপীয় দেশ হচ্ছে তোমার পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ হচ্ছে তোমার সেনেগাল। প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল। মানে সংবিধানের রক্ষক কে? সংবিধানের রক্ষক হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট। নিচের কোনটি 1972 সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি নয়?
এখানে দেখো জাতীয়তাবাদ সংবিধানের মূলনীতি, গণতন্ত্র সংবিধানের মূলনীতি, ধর্মনিরপেক্ষতা সংবিধানের মূলনীতি। এখানে মূলনীতি নয় কোনটি? এটা হচ্ছে সাম্যবাদ সংবিধানের মূলনীতি নয়। সংবিধানের যে ধারায় ধর্মনিরপেক্ষতার নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার ধারা 12। এটা গুরুত্বপূর্ণ না অতটা, আমি তাও এখানে দিয়েছি, অ্যাড করেছি। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে তোমার 118 নম্বর অনুচ্ছেদে। তোমরা একটা কাজ করবা, সংবিধানের ভাগ, সংবিধানের অনুচ্ছেদ, আহ তোমার মিহির জিকে বা জুবাইর জিকে বা যে কোনো জিকেতেই তুমি দেখবা যে কিছু পয়েন্ট আকারে কয়েকটা দাগানো আছে। ওইগুলো একটু সামান্য মাথায় রাখার চেষ্টা করবা, মানে একটু একবার দেখে যাবা আর কি। সংবিধানে মানে এইগুলো যে আসবে, এই যে এই দুইটা যে আসবে এমন না, আমি এখানে তোমার অ্যাড করে দিয়েছি, এটা আমার গুরুত্ব মনে হয়েছে। সামনে যেহেতু নির্বাচন, নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে, সেজন্য আমি দিয়েছি এখানে 118 নম্বর অনুচ্ছেদ। কিন্তু তোমরা একটু ওইগুলো একটু মানে দেখে নিবা। এবার চলো, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের কে নিয়োগ দেয়? সেটা হচ্ছে তোমার রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের মেয়াদকাল কত? সেটা হচ্ছে তোমার 5 বছর। মানুষের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে? মানুষের রাষ্ট্রপতির অভিশংসন করেন হচ্ছে জাতীয় সংসদ। অভিশংসন রাষ্ট্রপতির অভিশংসন করেন কে? সেটা হচ্ছে তোমার জাতীয় সংসদ। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন তোমার সংসদ সদস্যদের ভোটে। বাংলাদেশের সংবিধানের হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? সংবিধান হাতে লেখার দায়িত্ব ছিল তোমার এ কে এম আব্দুর রউফ। রউফ ইনার হাতে তোমার হচ্ছে সংবিধান হাতে লেখার দায়িত্ব ছিল। কার উপর? এ কে এম আব্দুর রউফ। তারপর দেখো, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তৃতীয় অনুচ্ছেদে। কত অনুচ্ছেদে? তৃতীয় অনুচ্ছেদে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়? সেটা হচ্ছে তোমার 15তম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়। এটা একটু গুরুত্বপূর্ণ, কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়? তো সেটা হচ্ছে 15তম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়। বাংলাদেশের সংবিধানের 137 নম্বর ধারায় প্রতিষ্ঠিত সংস্থা হচ্ছে সরকারি কর্ম কমিশন। এই যে সরকারি কর্ম কমিশন 137 নম্বর ধারায় তোমার প্রতিষ্ঠিত সংস্থা, 137 নম্বর ধারায় আছে সরকারি কর্ম কমিশন। 137 থেকে 141 ধারার মধ্যে কর্ম কমিশনের কার্যাবলী ইত্যাদি বিষয় তোমার আলোচনা করা আছে। কোন ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে তোমার হচ্ছে 25 বছর। কত বছর? 25 বছর। একজন সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবে? একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া 90 দিন সংসদের বাইরে থাকতে পারবে। তারপরে দেখো, সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? সাধারণ নির্বাচনের 30 দিনের মধ্যে তোমার সংসদ আহ্বান করতে হয়। জাতীয় সংসদের প্রতীক কে? এটা হচ্ছে তোমার হচ্ছে শাপলা। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে তোমার শাপলা। বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন কোনটি? জাতীয় সংসদের 300তম আসন হচ্ছে তোমার বান্দরবান। 1 নম্বর আসন কোনটি? সেটা হচ্ছে পঞ্চগড়। নিম্নের কোনটির স্থপতি লুই আই কান? তোমার হচ্ছে জাতীয় সংসদের স্থপতি হচ্ছে এস্তোনিয়ার বংশোদ্ভূত, তিনি লুই আই কান, এস্তোনিয়া সম্ভবত। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে? সেটা হচ্ছে তোমার ঢাকা জেলায় সবচেয়ে বেশি সংসদ আসন রয়েছে। এরপরে জাতীয় সংসদের কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? সেটা হচ্ছে 60 সদস্যের উপস্থিতিতে। বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন? এখানে দেখো, বাংলাদেশের সরকার পদ্ধতি রাজতন্ত্র না, যুক্তরাষ্ট্রীয় না, রাষ্ট্রপতি শাসিতও নয়। এখানে যেটা আছে সেটা হচ্ছে এককেন্দ্রিক। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? এখানের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে তোমার জয়যাত্রা। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে তোমার মালয়েশিয়া। বাংলাদেশ ইন্দোনেশিয়া নয় কিন্তু, মালয়েশিয়া। তোমার হচ্ছে মানুষকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ মালয়েশিয়া। মানুষকে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে ছিলেন? সেটা হচ্ছে উইলিয়াম এ.এস. ওডারল্যান্ড। বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি? তোমার হচ্ছে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তাহলে বীর বিক্রম তৃতীয়। তাহলে প্রথম কি? বীরশ্রেষ্ঠ, দ্বিতীয় হচ্ছে বীর উত্তম, আর বীর প্রতীক হচ্ছে 4 নম্বর। এবার দেখি, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ.এইচ.এম. কামরুজ্জামান। মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? ওই তখন তো বললাম 6 নম্বর সেক্টরে ছিল বাশার, উইং কমান্ডার M.K. বাশার।
তবে দেখো 1971 সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশে রবি শঙ্কর ও অন্যান্য ভারতীয় শিল্পীদের পরিবেষ্টিত সঙ্গীতের নাম কি? সেটা হচ্ছে বাংলা ধনু। তাহলে কনসার্ট ফর বাংলাদেশে রবি শঙ্কর ও অন্যান্য ভারতীয় তোমার শিল্পীদের পরিবেষ্টিত সঙ্গীতের নাম হচ্ছে বাংলা ধনু। কোনটি 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস? 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস হচ্ছে তোমার চিলেকোঠার সেপাই। বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয় কয়বার? বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয় 3 বার। বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়েছিল? এটা অনেকেই মানে 72-এর সাথে গুলাই ফেলে। এটা হবে 1974 সালে। প্রথম আদমশুমারি হয়েছিল কবে? 1974 সালে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি, প্রথম বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা, দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা। তুমি এই উপজাতি একটু দেখবা যে তাদের বাসস্থানটা দেখবা একটু, বাসস্থানই মোটামুটি আসে। তাদের বাসস্থানটা আর তাদের উৎসবটা একটু দেখবা, মানে একটু চোখ বুলাবা। আমি তোমাকে বললাম যে আমি গুরুত্বপূর্ণ গুলো করাই দিচ্ছি, এর পাশাপাশি তুমি যেগুলোকে একটু যাওয়ার আগে মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু চোখ বুলাই যাবা, একটু দেখে যাবা। সেটা হচ্ছে কি বাসস্থান আর একটু তোমার হচ্ছে উৎসব। কোন কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশি? আমি বেশিরভাগ এখানে করাই দিছি। সেটা হচ্ছে তোমার কক্সবাজার জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশি। তারপরে দেখো গারো উপজাতি কোথায় বাস করে? গারো উপজাতি বাস করে তোমার হচ্ছে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়। কোথায়? ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় গারো উপজাতি বাস করে। গারো উপজাতি কোথায় বাস করে? সেটা হচ্ছে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? খাসিয়া উপজাতি বাংলাদেশে বাস করে তোমার হচ্ছে সিলেট জেলায়। কোথায়? খাসিয়া উপজাতি বাস করে সিলেট জেলায়। তাদের বাসস্থান থেকে প্রশ্ন আসে, আর তাদের হচ্ছে উৎসব থেকে। কোন উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? সেটা হচ্ছে তোমার পাওয়ানদের ধর্ম হচ্ছে তোমার হচ্ছে ইসলাম। পিতৃতান্ত্রিক উপজাতি কারা? পিতৃতান্ত্রিক উপজাতি হচ্ছে মারমাও পিতৃতান্ত্রিক, চাকমা পিতৃতান্ত্রিক, সাঁওতালরাও পিতৃতান্ত্রিক। তার মানে সবগুলো হচ্ছে কি পিতৃতান্ত্রিক। কোন উপজাতি মাতৃতান্ত্রিক? মাতৃতান্ত্রিক উপজাতি হচ্ছে তোমার হচ্ছে গারো উপজাতি হচ্ছে তোমার মাতৃতান্ত্রিক। গারো উপজাতি মাতৃতান্ত্রিক। বাংলাদেশের মারমা উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠান কোনটি? মারমা উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে তোমার সাংগ্রাই। কি? মারমাদের সাংগ্রাই। চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী? চাকমা উপজাতিরা বৌদ্ধ ধর্মাবলম্বী। জলকেলি কাদের উৎসব? জলকেলি তোমার হচ্ছে রাখাইনদের উৎসব। কাদের উৎসব? রাখাইনদের উৎসব। নাথান কমিশন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে যুক্ত, সেটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত নাথান কমিশন। কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সেটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন হচ্ছে তোমার স্যার এ এফ রহমান। কে? স্যার এ এফ রহমান। কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হচ্ছে বুদ্ধদেব বসু। কে? বুদ্ধদেব বসু। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়? সেটা হচ্ছে 1লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ভর্তি হবা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, তখন ওই 1লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালন করবা। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়? 1লা জুলাই। মনপুরা সত্তর কি? মনপুরা সত্তর হচ্ছে একটি চিত্রকল্প। মনপুরা সত্তর কি? এটা কিন্তু একটা উপন্যাসও নয়, নদী বন্দরও নয়। এটা হচ্ছে এটা কি? এটা একটা উপজেলাও নয়। এটা হচ্ছে কি? একটা চিত্রশিল্প। ম্যাডোনা 43 কি? ম্যাডোনা 43 হচ্ছে একটি কি? একটি চিত্রকর্ম। বাংলায় 1943 সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? সেটা হচ্ছে তোমার শিল্পী আহ শিল্পাচার্য জয়নুল আবেদীন। 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে তিনি বিখ্যাত হন। সেটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদীন। রায় বেশে নৃত্য শিল্পকর্মটি কার? রায় বেশে নৃত্য শিল্পকর্মটি তোমার হচ্ছে কামরুল হাসানের। কার? রায় বেশে নৃত্য শিল্পকর্মটি কামরুল হাসানের। এই জানোয়ারদের হত্যা করতে হবে, এই পোস্টারটি কার আঁকা? সেটা হচ্ছে কামরুল হাসান। এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি কার আঁকা? কামরুল হাসান। আরেকটা তোমার বিশ্ব আজ দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে একটা তোমার হচ্ছে চিত্র আঁকা, সেটা হচ্ছে তোমার কামরুল হাসান। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। লালবাগ কেল্লার আদি নাম কি ছিল? লালবাগ কেল্লার আদি নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ।
রানী ভবানীর রাজবাড়ি কোথায়? রানী ভবানীর রাজবাড়ি তোমার হচ্ছে নাটোরে। মহেস্থানগড় এর পুরাতন নাম কি ছিল? মহেস্থানগড় এর পুরাতন নাম ছিল হচ্ছে পুন্ডুবর্ধন। তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে মহেস্থানগড়, ওয়ারী বটেশ্বর, পাহাড়পুর, এইগুলোর মানে গুরুত্বপূর্ণ ভাসু বিহার, তারপরে তোমার ওই যে আছে না বিভিন্ন বিহার টিয়ার গুলো আছে, এগুলো একটু মানে চোখ বুলাই যেও যাওয়ার আগে, দেখার মানে পরীক্ষা দেওয়ার আগে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস বলছি, এগুলো একটু চোখ বুলাই যেও। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ শেষ করেন কে? ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ শেষ করেন হচ্ছে কে? সেটা হচ্ছে শায়েস্তা খান। ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ শেষ করেন কে? শায়েস্তা খান। পাহাড়পুর কোন সভ্যতার নিদর্শন? পাহাড়পুর তোমার বৌদ্ধ সভ্যতার নিদর্শন। কোন সভ্যতা? পাহাড়পুর বৌদ্ধ সভ্যতা। ভাসু বিহার কোন জেলায় অবস্থিত? ভাসু বিহার তোমার হচ্ছে বগুড়ায় অবস্থিত। কোথায় ভাসু বিহার? বগুড়ায় অবস্থিত, বগুড়ায়। বাংলাদেশের স্থলসীমার দৈর্ঘ্য কত? বাংলাদেশের স্থলসীমার দৈর্ঘ্য আছে 4,427 কিলোমিটার। এই 4,427 কিলোমিটার আছে স্থলসীমা। এটা দুইটি দেশের সাথেই আছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ভারত তুমি এর থেকে 271 কিলোমিটার যদি বাদ দাও, এটা হচ্ছে মিয়ানমারের 271 কিলোমিটার। এই 271 কিলোমিটার যদি 4,427 থেকে বাদ দাও, তাহলে তুমি ভারতেরটা পাবে। আর হচ্ছে বাংলাদেশের সাথে দুইটি দেশের সীমানা রয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা মিয়ানমার। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, ভারতের সাথে আছে 30টি, মিয়ানমারের সাথে আছে 3টি। তাহলে 30 আর 3 33 হওয়ার কথা ছিল, কিন্তু রাঙামাটি জেলা দুইটি দেশের সাথেই আছে সীমান্ত, এটা আছে কমন। সেজন্য তোমার মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। বাংলাদেশের সাথে সেভেন সিস্টারের 4টি রাজ্যের সীমান্ত রয়েছে, 3টি রাজ্যের নেই। সেটা হচ্ছে তোমার মণিপুর, নাগাল্যান্ড আর অরুণাচল। এই তিনটা প্রদেশের তোমার বাংলাদেশের সাথে সীমানা নেই। আর এই তো মোটামুটি গুরুত্বপূর্ণ গুলো। আর বাংলাদেশের মধ্যেখানতে গিয়েছে 23 ডিগ্রি আহ দশমিক পাঁচ মানে মধ্যখান দিয়ে গিয়েছে 23 ডিগ্রি দশমিক 5 একটা রেখা গিয়েছে, সেটা হচ্ছে তোমার ট্রপিক অফ ক্যান্সার, বা তোমার হচ্ছে যেটাকে বলে কর্কট ক্রান্তি রেখা, বা ট্রপিক অফ ক্যান্সার, যেটা ফরিদপুরের ভাঙায় মিলিত হয়েছে 23 ডিগ্রি দশমিক 5। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড আছে একটা সাবমেরিন ক্যানিয়ন। তবে কোনটি আন্তর্জাতিক নদী? সেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক নদী হচ্ছে ব্রহ্মপুত্র। নদ নদীর মধ্যে যেমন তোমার পদ্মার উৎপত্তি স্থল কোথায়? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। তারপরে পদ্মার যমুনার মিলিত স্থান কোথায়? পদ্মার যমুনার মিলিত স্থানে তোমার হচ্ছে কি গোয়ালন্দ, রাজবাড়ী। আর যদি বলি পদ্মা মেঘনার মিলিত স্থান কোথায়, সেটা হচ্ছে চাঁদপুর। এছাড়াও ব্রহ্মপুত্র নদের বাংলাদেশে কোন জেলার মধ্যে দিয়ে প্রবেশ করেছে? সেটা হচ্ছে কুড়িগ্রাম জেলার ভিতর দিয়ে। তারপরে তোমার হচ্ছে যেমন 1787 সালে ভূমিকম্পের ফলে নতুন একটা শাখা নদীর সৃষ্টি হয়, সেটা কোন নদী? সেটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদী কোন খালের উপর দিয়ে যায়? জোনাই খালের উপর দিয়ে যায়। যমুনার পূর্ব নাম কি? জোনাই। তারপরে তোমার হচ্ছে যে এই তো মোটামুটি তোমার হচ্ছে ওইদিকে তোমার হচ্ছে সুরমা এবং কুশিয়ারার উৎপত্তি স্থল কোথায়? সেটা হচ্ছে লুসাই পাহাড়। এইভাবে তুমি নদ নদীগুলো একটু দেখে যাবা মোটামুটি। তাহলে তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ থেকে এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল, ব্রহ্মপুত্র নদের। আড়িয়াল বিল কোথায় অবস্থিত? আড়িয়াল বিল অবস্থিত তোমার হচ্ছে মুন্সিগঞ্জ। কোথায়? আড়িয়াল বিল মুন্সিগঞ্জ। বগা লেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে বান্দরবন জেলায়। বান্দরবন জেলার পাহাড়ের উপরে একটা লেক রয়েছে, দেখতে খুবই সুন্দর, প্রতি বছর পর্যটকরা এখানে যায়। সেটা হচ্ছে বগা লেক, যেটা হচ্ছে কোথায় অবস্থিত? বান্দরবান। কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্র নয়? মধ্য এশিয়ার রাষ্ট্র নয় তোমার হচ্ছে এখানে উজবেকিস্তান মধ্য এশিয়ার রাষ্ট্র, কাজাকিস্তান মধ্য এশিয়ার রাষ্ট্র, তাজিকিস্তান মধ্য এশিয়ার রাষ্ট্র, আলজেরিয়া হচ্ছে মধ্য এশিয়ার রাষ্ট্র নয়। আফ্রিকা মহাদেশে কোন অঞ্চলে আহ আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত? আফ্রিকা মহাদেশের তোমার পশ্চিম অঞ্চলে তোমার হচ্ছে সেনেগাল অবস্থিত। আলপস পর্বতমালা কোথায় অবস্থিত? আলপস পর্বতমালা হচ্ছে তোমার পশ্চিম ইউরোপে অবস্থিত। আর আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
গডউইন অস্টিন পর্বত শৃঙ্গটি কোন মালার? গডউইন অস্টিন তোমার হচ্ছে কারাকোরাম। গডউইন অস্টিন পর্বত শৃঙ্গটি কোন পর্বতমালার? এটা হচ্ছে তোমার কারাকোরাম। কোন খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে? সেটা হচ্ছে পানামা খাল উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। কোনটি পারস্য উপসাগরীয় রাষ্ট্র? সেটা হচ্ছে তোমার সৌদি আরব। কোনটি পারস্য উপসাগরীয় রাষ্ট্র? সেটা হচ্ছে কি সৌদি আরব। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে, ওমান ও সাগর ও পারস্য উপসাগরকে, জিব্রাল্টার ও লোহিত উপসাগরকে, জাপান সাগর ও ভূমধ্যসাগরকে। তাহলে হরমুজ তোমার হচ্ছে এই যে ওমান উপসাগর আর পারস্য উপসাগরকে তোমার হচ্ছে সংযুক্ত করেছে। ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। ব্রিটিশ কৃষি শিল্প বিপ্লব কখন সংগঠিত হয়েছিল? তোমরা প্রণালী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায় না, তো একটা দিলাম এখানে। হরমুজটা যেহেতু সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ, হরমুজটা তোমার একটু দেখে নিবা। আর একটা গুরুত্বপূর্ণ আছে বাবেল মানদেব প্রণালী। এখানে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তোমার আছে আমেরিকার জাহাজগুলো বা পশ্চিমাদের জাহাজগুলো আক্রমণ করে। বাবেল মানদেব। ব্রিটিশ কৃষি শিল্প বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে সংঘটিত হয়েছিল। শিল্প বিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়? সেটা হচ্ছে তোমার শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম শুরু হয়। কোন দেশে শুরু হয়? ইংল্যান্ডে শুরু হয়। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছিল তোমার হচ্ছে জাতীয়তাবাদ। ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছিল কি? জাতীয়তাবাদ। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সেটা হচ্ছে তোমার ভার্সাই চুক্তি। এটা প্যারিস চুক্তি না, এটা হচ্ছে ভার্সাই চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধ চুক্তিতে স্বাক্ষরিত হয়। প্রথম বিশ্বযুদ্ধে তোমার দুইটা পক্ষ ছিল, একটা হচ্ছে অক্ষ শক্তি আর একটা হচ্ছে মিত্র শক্তি। অক্ষ শক্তির মধ্যে তোমার যেমন ছিল হচ্ছে তোমার জার্মানি, তোমার হচ্ছে অস্ট্রিয়া, তারপরে বুলগেরিয়া, এই দেশ, তুরস্ক, এই দেশগুলো ছিল। আর আহ মিত্র শক্তির মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, এই দেশগুলো ছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের চুক্তির সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সেটা হচ্ছে তোমার ভার্সাই চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট উইদ্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন? তার 14 দফার কারণে। 14 নম্বর দফায় তিনি একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করার কথা বলেন। সেটা হচ্ছে কি লিগ অব নেশন বা জাতিপুঞ্জ। প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তির অন্তর্ভুক্ত ছিল কোন দেশ? সেটা হচ্ছে তোমার প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অন্তর্ভুক্ত ছিল হচ্ছে ফ্রান্স। মিত্র শক্তির অন্তর্ভুক্ত ছিল ফ্রান্স। এই যে বেলজিয়াম বাফার রাষ্ট্র ছিল। অস্ট্রিয়া প্রথম বিশ্বযুদ্ধে তোমার হচ্ছে আহ অক্ষ শক্তির ভিতরে ছিল। মিত্র শক্তির ভিতরে ছিল ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে আমার, এত আলোচনা করছি না এখন, জাস্ট গুরুত্বপূর্ণ গুলো দেখছি। হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল 6 আগস্ট 1945 সালে। সেটা হচ্ছে কি লিটল বয়। আর তোমার হচ্ছে 9 আগস্ট 1945 সালে আরেকটা বোমা ফেলা হয়েছিল নাগাসাকিতে। সেটা হচ্ছে কি ফ্যাটম্যান। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে তোমার প্যালেস্টাইন। তারপরে কতটি দেশ জাতিসংঘের সনদের মূল স্বাক্ষরকারী? এটা হচ্ছে তোমার 50টি। কোন আন্তর্জাতিক সংস্থা শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে? সেটা হচ্ছে তোমার ইউনিসেফ। শিশুদের মান উন্নয়নে কাজ করে। তারপরে শিশুদের বিনামূল্যে পাঠ্য পুস্তক প্রদান, মিনা কার্টুন ইত্যাদি তোমার কার্যক্রম করে কে? ইউনিসেফ। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানে। ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন তোমার সীমানা নির্ধারণ করে ভারত চীনের মধ্যে। ভারত চীনের মধ্যে আহ অরুণাচল প্রদেশের মধ্যে যে সীমারেখাটা আছে ওটা হচ্ছে তোমার ম্যাকমোহন লাইন। আর ভারত চীনের মধ্যে তোমার কাশ্মীর অঞ্চলে যে ইয়েটা আছে আকসাই চীন, আর জম্মু কাশ্মীরের মধ্যে যে লাইনটা আছে সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর ভারত পাকিস্তানের মধ্যে তোমার কাশ্মীর অঞ্চলে যেই লাইনটা আছে যুদ্ধবিরতি লাইন, তোমার ওইদিকে আছে জম্মু কাশ্মীর ভারতের অংশ, আর তোমার হচ্ছে আজাদ কাশ্মীর পাকিস্তানের অংশ। এই দুইটার মধ্যে যে লাইনটা আছে এটা হচ্ছে তোমার এলওসি বা লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ভারত চীন, আর ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত চীন। আর যদি রেড ক্লিফ লাইন বলে ভারত বাংলাদেশ আর ভারত পাকিস্তানের মধ্যেও রেড ক্লিফ লাইন আছে। ই8 কি? ই8 হচ্ছে 8টি পরিবেশ দূষণকারী দেশ। ই8 হচ্ছে 8টি পরিবেশ দূষণকারী দেশ।
ইন্টারপোল কি? ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক আহ পুলিশ সংস্থা। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা। তারপর ডি8 এর সদস্য সংখ্যা কতটি? ডি8 এর সদস্য সংখ্যা আগে ছিল 8টি, এখন হচ্ছে 9টি। সেটা সর্বশেষ আজারবাইজান যুক্ত হয়। ডি8 এর সদস্য সংখ্যা হয়েছে কয়টি? 9টি। ঢাকার কোথায় জাতিসংঘ হাউস অবস্থিত? ঢাকার হচ্ছে গুলশানে জাতিসংঘ হাউস অবস্থিত। বর্তমান প্রধান বিচারপতি কে? বর্তমান প্রধান বিচারপতি হচ্ছে তোমার সৈয়দ রেফাত আহমেদ। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন। 2025 সালে কততম ডাকসু নির্বাচন হয়? 2025 সালে তোমার 38তম ডাকসু নির্বাচন হয়। জাতীয় বাজেট 2025-26 অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা কত? সেটা হচ্ছে তোমার 5.5%। জিডিপি এর প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা। জাতীয় বাজেট 2025-26 অনুযায়ী মুদ্রাস্ফীতি হারের লক্ষ্যমাত্রা কত? মুদ্রাস্ফীতি হারের লক্ষ্যমাত্রা 6.5%। 22-23 নভেম্বর 2025 সালে জি20 এর 20তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকায়। কোথায় অনুষ্ঠিত হয়? দক্ষিণ আফ্রিকা। এলডিসি এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ এর বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে তোমার আহ 44টি। বর্তমানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান তৃতীয়। 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন ব্যক্তি? 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে হচ্ছে 7 জন ব্যক্তি। কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল হচ্ছে ভেনিজুয়েলা। ডাব্লিউএইচও এর সদর দপ্তর কোথায়? ডাব্লিউএইচও এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। এখন কিছু কিছু দেশে সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়, সেগুলো মনে রাখার টেকনিক হচ্ছে ডাব্লু দিয়ে শুরু, শেষে ও আছে। এই সংস্থাগুলো সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, যেমন ডাব্লিউএইচও, ডাব্লিউএমও, ডাব্লিউআইপিও, আহ এই তো এইগুলো, তোমার ডাব্লিউটিও, এইগুলো তোমার সদর দপ্তর হচ্ছে আহ জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। আর ইউএন দিয়ে বেশি সদর সংস্থা আছে, সেগুলো বেশিরভাগই সদর দপ্তর আছে তোমার নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত। ইউএন দিয়ে তোমার তোমার হচ্ছে ইউনিসেফ, ইউনিফেম, তারপরে তোমার হচ্ছে উম একদম মোটামুটি ইউএন দিয়ে শুরু আর কি, যেগুলো হচ্ছে নারী এবং শিশু বিষয়ক কার্যক্রম করে, নারীর অধিকার বিষয়ক কার্যক্রম করে, শিশুর অধিকার বিষয়ক কার্যক্রম করে। আর একটা সংস্থা আছে সিইডিএডব্লিউ, এর সদর দপ্তর আছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত। আর বিশ্ব ব্যাংক, আইএমএফ আর বিশ্ব ব্যাংকের 5টা অঙ্গ সংস্থান আছে। এটার সদর দপ্তর হচ্ছে তোমার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিশ্ব ব্যাংকের 5টি সংস্থা আছে, যেমন তোমার আইডিএ, আইএফসি, আইবিআরডি, আইসিএসআইডি, এমআইসিএ। তো এইগুলো সদর দপ্তর তোমার হচ্ছে অবস্থান কোথায়? এগুলো সদর দপ্তর অবস্থান হচ্ছে ওয়াশিংটন ডিসি। আর ইউএন দিয়ে বেশি সংস্থা যেগুলো নারী অধিকার বিষয় নিয়ে কাজ করে, যেমন ইউনিসেফ, ইউনিফেম, তারপরে তোমার এখনো এগুলোই মাথায় আসছে এখন। তো এগুলোর সদর দপ্তর আছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ, ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি, এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে তোমার ভিয়েনায় অবস্থিত। ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি, এটা সদর দপ্তর কোথায়? ভিয়েনায় অবস্থিত। এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছেন? এর কথাটি বলেছেন জুলিয়াস সিজার। এলাম দেখলাম জয় করলাম কথাটি কি বলেছে? জুলিয়াস সিজার। মোটামুটি 163টা প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম। তো এই যে লাস্টে এলাম দেখলাম জয় করলাম, এটা কিছু মানে বিখ্যাত মনীষীদের কিছু উক্তি আছে, উক্তিগুলো একটু তুমি লাস্টে একটু দেখে নিবা। যে কোন মনীষী কোন উক্তি কথা বললো। আরেকটা জিনিস একটু দেখে নেওয়ার চেষ্টা করবা, যে ওই যে অ্যারিস্টটল, প্লেটো, আলেকজান্ডার, কে কার শীর্ষ, কে কার আহ তোমার হচ্ছে গুরু ছিল, ওইগুলো আর তাদের বিখ্যাত যে উক্তিগুলো আছে, ওইগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। বা আমি ভাবতেছি যে কালকে সন্ধ্যার দিকে আরেকটা ভিডিও আপলোড করব, ওইখানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো, সাম্প্রতিক এবং মানে গুরুত্বপূর্ণ কিছু। ওর ওইটা তুমি দেখে যাবা পরীক্ষার আগে, এইটা দেখে যাবা। আর ওই যে আগের 14 মিনিটের একটা ভিডিও তোমার হচ্ছে যেটা ছিল তোমার হচ্ছে সাম্প্রতিকের উপরে, দেখে যাবা। মোটামুটি ইনশাল্লাহ কমন পাবা। তো আমি আসলে একদম যে তোমাদের জন্য একটা স্লাইড দিলাম, ইনশাল্লাহ যদি কমন পাও তো
আমার ভালো লাগবে অনেক ইনশাল্লাহ। আর যদি না পাও পাও যদি না পাও তাহলে তো কিছু বলার নেই, যদি পাও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করলাম ইনশাল্লাহ এর মধ্যে থাকার কথা, কারণ আমি সব গুরুত্বপূর্ণ ভিডিও মানে প্রশ্নগুলো এর মধ্যে থেকেই তোমাদের ইনক্লুড করে দিলাম। তোমাদের যাদের অবস্থা একদমই খারাপ, মানে বলতেছো যে ভাই আমি প্রস্তুতি একদমই গোছানো হয়নি, পড়াই হয়নি কিছু, তো মোটামুটি তো একটা প্রিপারেশনে তো নিয়ে তো যাবা, একেবারে তো আর তুমি খারাপ প্রিপারেশন নিয়ে যাবা না। আরেকটা ক্লাস দিয়ে দেবো কালকে ইনশাল্লাহ। চেষ্টা করবো, আজকে সারা রাত ধরে ভিডিও বানাবো, স্লাইড করব, কালকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অনেক আরেকটা জিনিস বলতেছো ভাইয়া সেন্টেন্স মেকিং এর 120টা ওয়ার্ড দেন। আমি এটা বলেছিলাম যে তুমি টেক্সট বুক থেকে বা টেক্সট হ্যাক্স থেকে যদি থাকে, ওইখান থেকে গুরুত্বপূর্ণ 120টা থেকে 150টার মতো প্রশ্ন তুমি নিজে প্র্যাকটিস করবা। তুমি আমাকে বলতেছো যে দিয়ে দিতে, আমি সারাদিন স্লাইড মিলাইড রেডি করতেছি, তোমাদের অনেকের অনেক অনেকে আমার কাছে পিডিএফ চেয়েছে, তাদের পিডিএফ গুলো দিলাম। তো একটা সারাদিনের জন্য একটা ব্যস্ত ছিলাম, আবার ইউনিভার্সিটি ছিল, তো দিতে পারিনি। কালকে দেখে একটা তোমার সেন্টেন্স মেকিং এর উপর একটা ক্লাস নিয়ে দেবো। অন্তত একটা তুমি একটা সেন্টেন্স মেক যদি করতে দেয়, 5টা সেন্টেন্স যদি দেয়, 5টা ওয়ার্ড যদি দেয়, অন্তত তুমি সেন্টেন্স মেকিংটা যাতে করে আসতে পারো, যাতে তুমি সিম্পল সেন্টেন্স হোক যদি করে আসতে পারো, অন্তত তুমি 5টা যদি 2-3টাও হয়ে যায় তো মার্ক পাবা। তো আরেকটা হচ্ছে প্যারাগ্রাফের একটা পিডিএফ দিয়েছি, ওই প্যারাগ্রাফ গুলো একটু দেখে যাবা, হুবহু আসবে আমি বলছি না, আসতে পারে ওইখান থেকে। হিউম্যান রাইটসটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ, এবার হিউম্যান রাইটসটা গুরুত্বপূর্ণ আসতে পারে, যদি নাও আসে লস নাই, কারণ তোমার একটা আইডিয়া হলো, লেখার একটা অ্যাবিলিটি তৈরি হবে। সারমর্ম গুলো যদি নাও আসে লস নাই, একটা আইডিয়া হলো, লেখার একটা অ্যাবিলিটি তোমার তৈরি হবে, এটা বুঝতে পারবা। তো কালকে তোমাদের একটা ভিডিও আপলোড করে দিব ইনশাল্লাহ, আর একটা সাধারণ জ্ঞানের উপরে। ততক্ষণ সবাই ভালো থাকো, এখনো প্রিপারেশন নাও, 2 দিন সময় আছে ইনশাল্লাহ। শুধুমাত্র চোখ বুলাই যাও, এখন চোখ বুলাই যাও, বেশি অত হাইপার হওয়ার কিছু নেই, চোখ বুলাই যাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।